এটা কলকাতার উপরে করছি, বেশ বড় ছবি, মানে চওড়াতে এটা 48 ইঞ্চি আর উপরে 36। সেই শুরু করেছি মোটামুটি, এটা এখন শেষের পর্যায়ে, শেষের পর্যায়ে। তো আমার এই কলকাতার উপরে খুব আবেগ রয়েছে, খুব আবেগ। কলকাতার উপরে ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। সেটা বয়স হয়ে গেছে না, চোখে চশমা লেগে যাচ্ছে, কতদিন টানবো। দেখা যাচ্ছে মোটামুটি ঠিক আছে, ওকে। সবাই বলে যে কলকাতার ছবি তো মানে শুধু শুধু মানে ট্রাম থাকবে, টানা রিক্সা থাকবে, তাহলে কলকাতাকে চেনা যায় না। সে তো ঠিকই, কলকাতাতে এগুলো তো থাকতেই হবে, আছে, মানে হয়তো আর কদিন বাদে হয়তো থাকবে না, সময়ের সঙ্গে সঙ্গে তো এগুলোকে হৃদয়কে তো আমাদের আনন্দের সাথেই সংবর্ধনা দেওয়া উচিত, হৃদয় সংবর্ধনা। পৃথিবীতে তো যার মানে সংযোগ আছে তার বিয়োগও আছে, এটা একদম সত্যি। এই সত্যিটার উপরে কোনো সত্যিই নেই। অতএব একদিন হয়তো ট্রাম থাকবে না, একদিন রিস্কো থাকবে না। তো আমার কথা হচ্ছে কলকাতায় তো একদিন থাকতো না আমাদের, আমরাই কলকাতায় থাকবো কি না সেটাই একটা সবচেয়ে বড় বড় প্রশ্ন। ট্রাম থাকলো কি রিস্কো থাকলো কি কলকাতার পুরনো কিছু বাড়ি থাকলো, তাতে তো যদি আমরা না থাকি তাতে কোনো যায় আসে না। সেই থাকলেও কি না থাকলেও যাবে, কী যায় আসে তাতে? কিচ্ছু যায় আসে না তাতে। হয়তো একদিন পরিকল্পনা তো করা হয়েছিল, এই কলকাতা আমাদের থেকে মানে চলে যাবে, অন্য দেশের সাথে মিশে যাবে। তার তার কারণটা কি? তার কারণটা হচ্ছে একটা ধর্ম। আমরা হিন্দু, আর তার বিরুদ্ধে একটা ধর্ম, তাদের দিকে যাবে কি যাবে না, ভাগ হবে কি হবে না, এই নিয়ে তো অনেক দ্বন্দ্ব হয়েছে। এবং এই ভাগটাকে তো মানে অনেকে এটাকে, বিশেষ করে আমি অনেক জায়গায় দেখেছি, আমি শুনেছি তাদের মিটিং, একটা সময় আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। তো তাদের মিটিংয়ে ডকুমেন্টারি একটা ফিল্ম দেখাচ্ছিল এই আমাদের এই যাদবপুরের। তো সেখানে মানে একরকম সমর্থনই করছে দেশভাগকে। কারা করছে এই সমর্থন নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছে। তো কারা এটার মানে কারা করছে জানেন? তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু হিন্দু ছিল, তারা প্রত্যেকেই পূর্ব বাংলা থেকে মানে ছেড়ে এসেছিল। তারা সব জানে তাদের বাংলাদেশে তাদের বাড়ি কেমন ছিল, তাদের বাড়িতে একজন চাকর ছিল, সে মুসলিম ছিল, সে খুব রক্ষা করতো তাদেরকে। পরে সেই নাকি নৌকা করে পাঠিয়ে দিয়েছে, চল আমার এখানে থাকা যাবে না, খুব ভালো ছিল। কিন্তু এই গল্প তো সবারই আছে কম বেশি, সবারই গল্প, সবারই একটা বাড়িতে এরকম ছিল, তারা একটা খুব ভালো বাস্তব, খুব খুশি ছিল, মানে একদম কোনো কী বলে আজকে যাকে আমরা সেকু বলে না, সেকু বলি, মানে যে সেকু ছিল এত। যদি থাকবে তাহলে চলে আসলো কেন মানুষগুলো চলে আসলো কেন? আমার তো এটাই তো আমার মানে ভেবে পাই না। এই এমন তো দিন নয়, যারা ওই দেশ ছেড়ে চলে এসেছে তারা এখনো বেঁচে আছে, অনেক লোক যাদের জন্ম ওই দেশে। আমার বাবা মা তারাই তো ওই দেশে জন্ম, আমাদের জন্মের দেশে বেঁচে আছে।
তারা যখন এতটাই আমি আমার বাবা একটা পেপার পড়তো, পেপারটার নাম ছিল হচ্ছে বসুমতী। সে পেপার পড়ে একদম মানে এত সেকু ছিল, বাপরে বাপ, যে মানে সেখানে এমন করে সব প্রতিবেদনের ইসে করতো। ছোটো ছিলাম, আমার মাকে শোনাতো, আমরাও শুনতাম, অনেকটা সেই গল্পের মতো শোনাতো যে এই তো যে বিসমিল্লাহ বাজাচ্ছে, বিসমিল্লাহ সানাই বাজাচ্ছে, তো বিসমিল্লাহ সানাই ছাড়া নাকি হিন্দুদের বিয়ে হয় না, অনুষ্ঠান হয় না, তাহলে তারা কেন তারা এই সেই, আরে সেটা তো অন্য কথা, সানাই বাজানোটাই তো খারাপ, মানে কোনো কোনো ধর্মে মানে বিসমিল্লাহ বা জাকির হোসেন যে জিনিসগুলো বাজায় তার সঙ্গে তাদের ধর্মের কোনো মানে সেই ধর্মে সেটা কি বলে তাদের ভাষাতে হারাম, ওসব ওসব বাজানো। তারা বাজায়, তার মানে তারা সেই ধর্মকে মানছে না, তারা সেই ধর্ম থেকে বেরিয়ে এসেছে। যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু আমি কলকাতার প্রসঙ্গের কথাই বলছি যে এই কলকাতা তো একদিন হয়তো আমরা যদি নাই থাকি এই কলকাতাতে, তো সেটার কি মানে কোনো দাম আছে আমার কাছে? কিন্তু আমার কাছে যে লোকের আবেগ যেটা আছে, যে হাওড়ার ব্রিজ, ট্রাম, তো এ আছে, থাকবে, থাকতেই হবে। কিন্তু একটা আমার মাথায় জিনিসটা ঢোকে না, মানে আমি অনেক জায়গায় দেখেছি, ধরুন একটা ধর্ম এসছে 1400 বছর আগে, আমাদের দেশে ঢুকেছে হয়তো এই বাংলাদেশে হয়তো ঢুকেছে 700-800 বছর আগে, 500 বছর আগে। ঢুকেই তো সবাই হয়নি, ধীরে 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 কেউ তরোয়ালের জোরে হয়েছে, কেউ ওই সমস্ত সুফি সৈয়দদের সাথে খপ্পরে পড়ে, কিছু ব্রাহ্মণদের সাথে বিরোধিতা করে, নানান রকম কারণে হয়েছে, এটা ঠিক। তো সেই তারা তো এদেশেরই তো মানুষ, তারা তো যদি ডিএনএ পরীক্ষা করা যায় 99% মানুষ এদেশের যারা চেঞ্জ করেছে, এই ধর্ম চেঞ্জ করতেই পারে, তাদের মতাদর্শ চেঞ্জ করতেই পারে, মতাদর্শ তো মানে মানুষের অধিকার আছে চেঞ্জ করার, করেছে। কিন্তু তারাই যে একটা দেশ ভাগ করবে, বা অন্য দেশে যেরকম আছে যে তারাই থাকতে পারবে, অন্য 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 ধর্মের লোকরা, অন্য মতাদর্শের লোকরা থাকতে পারবে না, তাদের মানে তাদের ওটাকে কি, তাদের যে তীর্থস্থান বা প্রার্থনা ইসে থাকতে পারবে না, ভেঙে দেওয়া হবে। তো এটা আমার মাথায় ঢোকে না। আর এটা সবচেয়ে বেশি বোধহয় যারা বোধহয় কনভার্টেড হয়েছে তারাই বেশি এটা নিয়ে মাথা ব্যথা করে, যে অন্য অন্য মানুষের আস্থা, অন্য মানুষের বিশ্বাসকে আঘাত করা। শুধু বিশ্বাস আঘাত পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও হতো, তাদেরকে সে দেশে থাকতেই হবে না, পারবে না। যেরকম অন্য 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 আরবের দেশগুলোতে অন্য 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 ধর্মের লোকরা তো সেকেন্ড ক্লাস সিটিজেন। তো আমার কাছে এই কলকাতার এই আবেগটা কিন্তু সাংঘাতিক। এই কলকাতা কিন্তু শুধু একটা শহর নয়, এই কলকাতার মানুষের, এই কলকাতা ভাগ হবে কি হবে না, এই কলকাতা অন্য দেশের সাথে মিশবে কি না, তার জন্য কিন্তু 46 সালে যে ডাইরেক্ট অ্যাকশান হয়েছিল, কত মানুষ মারা গেছিল সংখ্যাতে। তো সেই সব মানুষের তো রক্ত আছে এই শহরে, যাদের হাত মানে যারা তাদেরকে কচু কাটা করা হয়েছিল। তো আবার এই শহরই আশ্রয় দিয়েছে, এই শহর আশ্রয় দিয়েছে পূর্ব বাংলার কোটি কোটি মানে গৃহহীন, মানে কী বলে ওই যাদেরকে এখন তো লোক নিজেরা বলতেও লজ্জা পায়, বলতে চায় না, উদ্বাস্তু মানুষকে, যারা সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র নিজেদের ধর্মর পরিচয়কে বাঁচানোর জন্য, নিজেদের মা বোনকে ইজ্জত বাঁচানোর জন্য তারা ওই দেশ ছেড়েছে, এবং এই শহর তাদেরকে আশ্রয় দিয়েছে। এই শহর আশ্রয় দিয়েছে সেই সমস্ত মানুষকে, সমস্ত পূর্ব বাংলার মানে কি বলে পূর্ব বাংলার যারা বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কিন্তু অনেক ইতিহাস লেখা হচ্ছে, কিন্তু এই ইতিহাস কিন্তু লেখা হয় না, সেরকমভাবে লেখা হবে না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধের
যুদ্ধের পেছনে যুদ্ধ হওয়ার যে এই এই ইহুদিরা মারা গেছে, হিটলার এই করেছে সেই করেছে, কিন্তু আমরা একটা দুর্বল জাতি হিসাবে, যে নিজের দুর্বলই বলবো আমরা নিজেদেরকে, নিজের বাসস্থান, নিজের পূর্বপুরুষের বাসস্থান, পূর্বপুরুষের জমি, পূর্বপুরুষের এগুলোকে ত্যাগ করে, শিখরকে ত্যাগ করে আমরা এখানে চলে এসেছি। একটা কলোনি বানানো হচ্ছে, মানে যে কোনো পৃথিবীতে কলোনি কিন্তু তৈরি হয় কিন্তু একটা মানে সাময়িকভাবে, যে উদ্বাস্তু তৈরি হচ্ছে, রিফিউজি তৈরি হচ্ছে একটা সাময়িকভাবে। যেরকম আমরা দেখেছি রিসেন্ট ইরান আমেরিকা, ইরান ইসরায়েলের যে যুদ্ধ, বা হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ, তো সেখানে কিন্তু সাধারণ মানুষ একটা জায়গায় শেল্টারে চলে যায়, সেফ শেল্টারে, যেখানে যুদ্ধের পরে আবার 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 তারা ফিরে আসবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এমন একটা আমরা জাতি, আমরা কিন্তু আসলাম ওই দেশ থেকে দেশে, কলোনিতে আসলাম, রিফিউজ হয়ে আসলাম, কিন্তু আমরা ফিরে ওখানে গেলাম না, ফেরার কোনো রাস্তা আমাদের নেই। তো আমাদেরকে এই দেশ এইখানটাই মেনে নিতে হবে। কিন্তু এক চিরে কিন্তু আমরা এটা, আমি তো বলবো এটা একটা সাময়িকভাবে এখানে এসেছি, সাময়িক ছাড়া এটা আমি এটা মানতেই পারি না, যেটা সাময়িক এই মানুষগুলো এখানে এসেছে বাঁচার জন্য। সেজন্য আমার কাছে কলকাতা একটা সত্যি কিন্তু একটা অন্যরকম আবেগ। পৃথিবীর অনেক শহর হয়তো আমি কোনো যাইনি, কিন্তু কলকাতা একটা এমন আবেগ। আর সেই কলকাতাতে দেখো, যারা রিফিউজি এসেছিল তাদের পাড়াগুলো সব নাম হচ্ছে কলোনি, পল্লী, তারপর নগর, কিন্তু যারা সমস্ত তার পাশে সমস্ত পাশে ল্যান্ডগুলো তৈরি হয়েছিল সেগুলো সব পার্ক, সেন্ট্রাল পার্ক, রিজেন্ট পার্ক, এই সরণি সেই সরণি। মানুষগুলোকে বড় সারা জীবন যতদিন বাঁচবে, বংশ পরাক্ষ যতদিন বাঁচবে, তাদেরকে কিন্তু এই রিফিউজি হিসাবে মানতে হবে। কিন্তু সরকার তাদেরকে ওইভাবেই বানিয়েছে, তাদের জমি দিয়েছে থাকার জন্য, সেটা লিজ জমি, একটা পাট্টা দিয়েছে, দুই পাতার পাট্টা, সেই জন্য মানে 80 বছর ধরে এখনও সে পাট্টা কমপ্লিট হয়নি। আমাদের পাড়াতে এরকম অনেক লোক আছে যারা মানে অন্য প্রপার্টিতে রয়েছে, যেগুলো সরকার অধিগ্রহণ করেনি, সেরকম সংখ্যা কিন্তু প্রচুর, যারা কোনো জীবনে কোনো দিনও পাট্টাও পাবে না। তো এই শহর কিন্তু চিরকাল এই সমস্ত আমাদের মতন মানুষগুলোকে কিন্তু একটা মানে শুধু উদ্বাস্তু, যেটা একটা মানে কচুরি পানার মতন ভাসমান, শিকড়হীন একটা বৃক্ষ, মানে হাওয়াতে। এই জন্য কী হয়, আমি দেখেছি একটা জিনিস, যে যেই সব মানুষগুলোর যত রকম সমস্যা হয় সব থেকে বেশি তাদের এই বাড়ি বাসস্থান সমস্যা, ওই সমস্ত মানে সমস্যা, তারা কিন্তু শাসক দলগুলোর পক্ষে থাকে। আগে বামফ্রন্টের সরকারের সঙ্গে ছিল, এখনকার থাকাটা স্বাভাবিক, খুব তাদের দোষ দেওয়া যায় না, কারণ কোনো না কোনোভাবে তারা মানে কোনো না কোনোভাবে দেখা যাবে তাদের মানে অবৈধ জায়গায় রয়েছে, অবৈধ বাড়িতে রয়েছে, অবৈধ জমিতে রয়েছে, অবৈধ প্ল্যান স্যাংশন নেই, সব মিলেমিশে একটা যেন মানে পুরো জিনিসটা যেন সারা জীবন বইতে হবে। এই এক মানে মানে আমাদেরকে কলোনির লোক, আমরা রিফিউজি, কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল না। আমাদের মানে আমাদেরও তো একটা বাড়ি ছিল, আমাদেরও তো একটা দেশ ছিল, যে আমাদের পূর্বপুরুষরা চলে এসেছে একটা ধর্মের জন্য, একটা ধর্মের কি বলে, ধর্মেরকে রক্ষা করার জন্য, নিজের ধর্মের আইডেন্টিটি নষ্ট করার জন্য। কিন্তু আমি একটা জিনিস মানে বুঝি না, যে 2500 বছর আগে মানে গৌতম বুদ্ধের চিন্তা ভাবনা সারা মানে অর্ধেক পৃথিবীতে ছড়িয়ে গেছিল, অর্ধেক পৃথিবীতে প্রায় আরবের সিংহভাগ সেখানে ছড়িয়ে গেছিল, চীন, জাপান, কোরিয়াতে পুরো ছড়িয়ে গেছিলো। কিন্তু তাদের মধ্যে তো কখনো এরকম ভাব আসেনি যে শুধুমাত্র এরাই থাকতে পারবে, অন্যরা কেউ থাকতে পারবে না। এই যে একটা সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা, যে এক ধরনের বিকৃত চিন্তা ভাবনা, যে তো এরাই থাকবে, এটা মানলে থাকবে, এই মতাদর্শ মানলে থাকতে হবে, না থাকতে পারবে না,
সে কত দূর একটা বাংলাদেশ থেকে 5,000 কিলোমিটারের ওপরে মানে দূর, সেখান থেকে একটা মতাদর্শ এখানে এসে একটা দেশকে ভাগ করে দিল, আর মানুষ এটা মেনে নিল, নিজের জন্মভূমিকে ভাগ করে দিল। তারা যদি এটা বুঝতে পারতো, তারা এটা বোঝা উচিত ছিল যে গুটি কয়েক মানুষের জন্য আমাদের পূর্বপুরুষরা তো একই, রক্ত তো একই, আমাদের তো পূর্বপুরুষ মানতে আজকে 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 ইরান আমেরিকার বিরুদ্ধে বলছে, অনেক জায়গাতে লিখছে যে আমাদেরকে আমেরিকা কখনো প্রস্তর যুগে পাঠাতে পারবে না, আমাদের ইতিহাস 2,500 বছর আগে, 3,000 বছর আগে। তো 2,500 বছর আগে, 3,000 বছর আগে পূর্বপুরুষদের কথা তারা মনে করছে। তারা কারা ছিল 2,500 বছর আগে? তারা ইরানে আজকে যে ধর্ম লিড করছে, সেই 2,500 বছর তারা পার্সিয়ান ছিল। তারা অগ্নি পূজা করতো। তারা অ্যাকচুয়ালি তারা আরিয়ান থেকে ইরান। তো তারা মনে করছে তাদের পূর্বপুরুষকে, অথচ আমরা আমাদের দেশের মানুষ যারা আমাদের মানে এই ভাগাভাগি চেয়েছে, ভোট চেয়েছে, মানে দেশ ভাগ হওয়ার কথা ভাগ করেছে, তারা তো এটা বলে না। তারা তাদের শুধু একটাই এইটা তো বোঝা উচিত। তুমি এই যে মস্তিষ্কের বিকলঙ্গতা, মানে ঘিলুর যে মানে মস্তিষ্কের যে বিকলঙ্গ যে হয়, মস্তিষ্ক বিকলঙ্গ হয়। তো এই বিরাট একটা সংখ্যের মানুষ আছে, সংখ্যা, যাদের মস্তিষ্ক মানে বিকলঙ্গ, এবং শুধু তাই না, বিকৃতি তাদের মধ্যে। এই বিকৃতিটা যারা ধরে রাখে, বেশি কথা বলা ভালো না। আমি চাই না আবার বেশি কথা বলতে, তার থেকে কী হয়ে যাবে, ভয় তো একটা থাকে। কিন্তু দেখো 50 বছর বয়সে আর সেই ভয় আমার নেই। এটাও লোকে আমাকে বলে বেশি কথা বলো না, কিন্তু দেখো আমরা আর্টিস্ট হিসাবে কি আমরা বলতে পারি না? আমাদের কি কোনো রাইট নেই বলার? সব থেকে তো সাফার তো আমরাই করেছি বেশি। আমরা যদি না বলতে পারি তাহলে কারা বলবে? আমাদের তো একটা জিনিস আমি খেয়াল করছি, আমাদের পূর্বপুরুষরা মানে আমার মার কথাই ভাবি, তারা বলে যে মানে দেশ ভাগ হওয়ার এই 2-3 বছর 5 বছরের মধ্যে তাদের পাড়াতে তারা কালী পুজো, দুর্গা পুজো, নাটক সব করেছে। বুঝলে, জিজ্ঞাসা করো সেসব পাড়াতে প্রত্যেকটা কলোনির পাড়াতে জিজ্ঞাসা করো যারা 47 সালে এসেছে, তোমাদের দেশের বাড়ি কোথায় ছিল, তোমাদের গ্রামের নাম কি, তারা বলতে পারবে না। তারা বলতেই পারবে না। তাদেরকে কিন্তু এভাবে এমন করে দিয়েছে যে তারা সব ভুলে গেছে। তাদেরকে যে ইতিহাসকে যদি তুমি ভুলিয়ে দাও, তোমার শিকড়কে যদি ভুলিয়ে দাও, তো এই চক্রান্ত কিন্তু আর মানে বহুদিনের এই চক্রান্ত।